এটি কোনো গল্প বা উপন্যাসের পরীর দিঘি নয়। সরোবরটি এত বড় যে হাঁটতে হাঁটতে আমি একদম ঘেমে গেছি। দেখুন আসে না, চোখের থেকে পানি যেসব আষাঢ় মাসে যখন পানি আসে, বর্ষা হইলে পানি আসে, আবার যেসব ওই পানি কমে না, যতটুকু বাইরে দরকার বাইরে যায়। তারপর উপেন্দ্র সরোবর, যেখানে একটি দুটি নয়, রয়েছে 12টি ঘাটলা। উপেন্দ্র সরোবর, যার অবস্থান নাগরপুরের চৌধুরী বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার পূর্ব দিকে। স্থানীয়দের কাছে এটি দিঘি নামে পরিচিত। এর চারিদিকে রয়েছে 12টি সুপ্রশস্ত ঘাটলা। পানি নিষ্কাশনের জন্য রয়েছে একটি কালভার্ট। আমি এখন যে জায়গাটার মধ্যে দাঁড়িয়ে আছি, এখানে দাঁড়ানো অনেক কষ্টকর। তারপর আপনাদেরকে একটু ভালো করে দেখানোর জন্য আমি এই গাছের উপর উঠছি। এটি হচ্ছে উপেন্দ্র সরোবর। দেখুন, জমিদাররা যে শুধু অত্যাচারী ছিল তা কিন্তু নয়। গত পর্বের চৌধুরী বাড়ির ভিডিওতে আমি বলেছিলাম এই উপেন্দ্র সরোবর সম্পর্কে আপনাদের একটি সঠিক তথ্য দেব। চলুন তাহলে জেনে নেই এই উপেন্দ্র সরোবর খননের ইতিহাস। কথিত রয়েছে, কোনো এক জ্যোৎস্না রাতে জমিদার রায় বাহাদুর জ্যোৎস্না উপভোগ করার জন্য তার প্রাসাদের ছাদের উপর বসেছিলেন। হঠাৎ তিনি দেখতে পান গভীর রাতে একটু আলো দেখা যায়। তিনি লক্ষ্য করে দেখেন একটি মহিলার অবয়ব। পরে তিনি খবর নিয়ে জানতে পারেন এক মহিলা গভীর রাতে পানি আনতে ওখানে গিয়েছিলেন এবং তিনি জানতে পারেন প্রজাদের খাবার পানির খুবই সংকট। তিনি একথা জানার পর সাথে সাথেই আদেশ দিলেন দিঘি খননের জন্য। যে কথা সেই কাজ, সাথে সাথেই শুরু হলো দিঘি খনন। শুধু দিঘি খনন নয়, তিনি প্রজাদের যেন কষ্ট না হয় এজন্য তিনি 6টি গভীর ইন্দারা বা কুয়া খনন করেন। সরোবর মানে এটা অনেক বড় একটা পুকুরও বলা যায়। জি, তো এটা আসলে তৈরি করছিল কে? তো এই জমিদারি তৈরি করছে। নাম কি ওনার? ওই সরোবর, উপেন্দ্র সরোবর। হ্যাঁ, উপেন্দ্র সরোবর। আচ্ছা, আপনার বাসা কোন জায়গায়? এখানেই তো? আমার বাসায় তো এখানেই পাশে। এটার মানে মোট কয়টা ঘাট আছে এখানে? এখানে 12টা ঘাট আছে। একটা পানির নাল আছে, ওই যে দেখেন, ওই যে ওইটা পানি আসে, পানির নাল। হ্যাঁ হ্যাঁ, মানে ওটা কি একদম মানে চকের সাথে সংযুক্ত না? ওইটা ওই চকের থেকে যে পানি আসে না, ওই চকের থেকে পানি যেসব আষাঢ় মাসে যখন পানি আসে, বর্ষা হইলে পানি আসে, আবার যেসব ওই পানি কমে না, যতটুকু বাইরে দরকার বাইরে যায়, তারপরে থাকে। মানে নির্দিষ্ট পরিমাণ আর কি পানি এই জায়গায় রয়ে যায়, যতটুকু বেশি হয় ততটুকু আবার বাইরে যায়। আশেপাশে সবাই গোসল করে? হ্যাঁ, সবাই গোসল করে। এক সময় মনে হয় বিশুদ্ধ, আরো পানিটা আরো ভালো ছিল অনেক। হ্যাঁ, পানি ভালো ছিল, ঘাট টাট ভালো আছে, এখন তো ভাঙ্গে ছিঁড়ে গেছে। 12টা গাছলা আসাল, বুঝছেন, প্রত্যেকটাই ভাঙ্গে গেছে। 2-3টা গাছলা একটু ভালো আছে, ওই 2-3টা গাছলা একটু। 21 একর জায়গা জুড়ে সুবিশাল এই দিঘিটি খনন করা হয়। এখানে দিনের অধিকাংশ সময় হরেক রকম পাখির ডাক শোনা যায়। এছাড়াও এখানে আশেপাশে বাড়ির হাঁসগুলো সারাদিন চড়ে বেড়ায়, যেটা দেখতে খুবই ভালো লাগে। এই সরোবরটি মৎস্য শিকারীদের জন্য একটি আদর্শ জায়গা। তপ্ত দুপুরে বা গাছের ছায়ায় চাতক পাখির মতো বড়শি টুনের দিকে তাকিয়ে আর মাছ ধরতে ধরতে কখন যে সন্ধ্যা নেমে যায় কেউ বলতেই পারে না। জেলা শহর টাঙ্গাইলের প্রায় 25 কিলোমিটার দক্ষিণে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি এই উপেন্দ্র সরোবর। 1941 সালে জমিদার রায় বাহাদুর প্রজাদের সুপ্রিয় পানির অভাব পূরণে এই দিঘিটি খনন করেন। দিঘিটির চারিদিকে রয়েছে খেজুর গাছ। এছাড়াও এখানে
বিভিন্ন ধরনের গাছ সহ আরও রয়েছে 2টি সুবিশাল বটগাছ। একদম ঘেমে অস্থির হয়ে গেছি, একটু জিরিয়ে নেই। উফ, এত বড় আসলে মানে এটি ফুল চক্কর দিতে 1 ঘন্টার উপরে লাগবে। এখানে 2 পাশে 2টি ঘাট রয়েছে। এছাড়া যে বাকি ঘাটগুলো রয়েছে এগুলো ব্যবহারের অনুপযোগী। এখনই যদি এগুলো সংরক্ষণের জন্য উদ্যোগ না নেওয়া হয়, হয়তোবা আর 20 বছর অথবা 50 বছর পর এই ঘাটগুলোর চিহ্ন পাওয়া যাবে না এই উপেন্দ্র সরোবরে। একটা সময় এই দিঘির পানি এতটাই স্বচ্ছ ছিল যে পুরো এলাকার সকল প্রজারা খাবার পানি হিসেবে এই দিঘির পানিটি ব্যবহার করতেন। আগেই বলেছি এই দিঘির ভিতরে 6টি কুয়ো রয়েছে। গ্রীষ্মকালীন সময়ে যখন দিঘির পানিগুলো শুকিয়ে যায় তখন যেন প্রজাদের সুপ্রিয় পানির কোনো অভাব না হয়, এ কারণে জমিদার রায় বাহাদুর এখানে কুয়ো অথবা ইন্দারা খনন করেন।